ওই প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, কয়েকজন পোলিং অফিসার, কয়েকজন 3-4 জন পুলিশ আর কয়েকজন আনসার থাকে। এই নিরাপত্তার দায়িত্বটা তো আমাদেরকে দিতে হবে, রাষ্ট্রকে দিতে হবে, এবং রাজনৈতিক দলগুলোকে দিতে হবে, মানুষকে দিতে হবে, জনগণকে সেভাবে উদ্বুদ্ধ করতে হবে। এইগুলো হলো কাজ ছিল, কিন্তু ওই কাজ আমরা কোনোখানে দেখছি না এখন পর্যন্ত। আপনাকে একটা ভালো নির্বাচনের ব্যবস্থা যত দ্রুত সম্ভব করতে হবে। এই যত দ্রুত মানে হচ্ছে, আমি এখন জুলাই মাসে নির্বাচন চাচ্ছি না, মানে এই বছর জুলাই, যত দ্রুত মানে হচ্ছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন একটা করতে হবে, একটা ভালো নির্বাচন। এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনাকে দায়িত্ব হস্তান্তরের একটা প্রক্রিয়ায় যেতে হবে, এবং এটা নিয়ে যেন আর কোনো বাক বিতণ্ডা, কোনো ভেদাভেদ, কোনো অশনি সংকেত আমরা দেখতে চাই না। তার তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদেশি বিনিয়োগকারীরা এবং দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে কুণ্ঠাবোধ করবেন, বিনিয়োগ করতে বোধ করবেন না, ঠিক মনে সিকিউর বোধ করবেন না, নিরাপদ বোধ করবেন না। এটা খুব স্বাভাবিক, কেন পরবর্তী সরকার 5 বছরের জন্য আসবে, অথবা সংস্কারের যদি হয় 4 বছরের জন্য আসবে, সেই সরকারের সাথে তারা ডিল করতে চাবেন, খুব স্বাভাবিক। না, আমাদের এখানে তো এখন স্পষ্ট যে রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য আমাদের যে সমাধান, সেই সমাধানটা হচ্ছে একটা নির্বাচন, একটা ভালো নির্বাচন। সুতরাং এই ভালো নির্বাচনটা আমরা কবে করতে পারবো এবং কখন করা করা দরকার, সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং আলোচনা চলছে। তো এখন ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি একটা ভালো নির্বাচন আয়োজন করা যায়, সেটা হলো সবচেয়ে ভালো সমাধান। সেটা নিয়ে আলাপ আলোচনা চলতে পারে। বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে যে রাজপথে নয়, তারা আরো আলাপ আলোচনা করতে চায়, খুবই ভালো সিদ্ধান্ত। আমাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিষ্পত্তি করতে হবে। তার আগে আমাদের কতগুলো কাজ আছে যেগুলোর জন্য তো আলাপ আলোচনার দরকার পড়ে না। যেমন আপনি সংস্কারের কথা যখন বলবেন, আপনি আরো কিছু কিছু কাজের কথা জন্য বলবেন, যে সংস্কার মূলত সব সংস্কার তো একবারে করতে পারবেন না, কিছু কিছু সংস্কার হয়তো করা সম্ভব হবে, কিন্তু আপনি যেগুলো করতে পারেন সেগুলো করেন না ভাই, দয়া করে। যেমন কিন্তু ধরেন সংস্কার স্পেশাল পাওয়ার কমিশনে অ্যাক্ট, যাদেরকে দেওয়া স্পেশাল হয়েছে। পাওয়ার অ্যাক্ট বাতিল করার জন্য তো সংস্কারের কোনো দরকার নেই, কারোর সাথে আলাপ আলোচনা করার দরকার নেই, সবাই একমত। আপনার ডিজিটাল সিকিউরিটি আইনটা বাতিল করার জন্য তো কোনো আলাপ আলোচনা করার দরকার নেই। তো 8 মাস হয়ে গেল, আপনি এখনো এইসব কালা কানুন কিছুই বাতিল করলেন না। একটু যে বিষয়টা আসলে এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের পুলিশের 200 বছরের ইতিহাসে পুলিশের উপরে এরকম হামলা কখনো হয়নি। পুলিশের অনেক অন্যায় আছে, অনেক অবিচার আছে, তারা অনেক বাড়াবাড়ি করেছেন, সব সত্য। কিন্তু আপনি যে ঘটনা 71-এর মুক্তিযুদ্ধের পরও পুলিশ স্টেশন কিন্তু এইভাবে লুটপাট হয় নাই, আগুন ধরানো হয়নি, পুলিশের অস্ত্র লুট করা হয়নি, কারণ মুক্তিযোদ্ধাদের কাছে যথেষ্ট অস্ত্র ছিল, তারা প্রয়োজন মনে করেনি পুলিশের অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার জন্য। বাট 24-এর গণঅভ্যুত্থানের যে একটা খারাপ দিক, যেটা আলোচনায় আনতে হবে, সেটা হলো পুলিশের উপর একটা বিশাল আক্রমণ হয়েছে, এবং পুলিশ স্টেশন গুলোতে আগুন লাগানো হয়েছে, লুট করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে। যার একটা হিসাব আমরা মোশাররফ হোসেন সাহেবের কাছে শুনলাম, যে কত ভারী অস্ত্র বাইরে আছে, কত লক্ষ গোলাগুলি বাইরে আছে, গুলা। তা এখন এইসব অস্ত্র উদ্ধার যদি না করা হয়, আপনি পুলিশের যারা নিহত হয়েছেন, যাদের হত্যা করা হয়েছে, অথবা যারা মারা গেছেন, যেভাবেই আপনি বলেন, তাদের তো একটা সংখ্যা বের করতে হবে। কত পুলিশ কোথায় নিহত হলেন, কি আছেন, কত পুলিশ পালিয়ে গেছেন, তাদের সংখ্যা বের করতে হবে। এবং এটা কোনো রকেট সায়েন্স না। আপনি একটা থানায় ডিউটি করছে এতজন পুলিশ, তার মধ্যে কতজন নাই, কতজন নিহত হয়েছেন ওই থানা এটা জানে? তা আমাদের প্রত্যেক থানা থেকে এই তথ্য সংগ্রহ করা সম্ভব। আর একটা হলো পুলিশ লাইনে যে থাকে, রিজার্ভ পুলিশে থাকে, সেই সব তথ্য, সেটা পুলিশ লাইনে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে এই তথ্যগুলো থাকার কথা। এই তথ্যগুলো নিতে হবে এবং অস্ত্র উদ্ধার করতে হবে, পুলিশকে মোটিভেট করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটা ভালো নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আছি সংস্কার সংস্কার সংস্কার, একটা লিম্বোর মধ্যে পড়ে গেছে এইসব নিয়ে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি করতে না পারেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয়, তাহলে তো আপনি ভালো নির্বাচন করতে পারবেন না। এবং নির্বাচনে যাদেরকে আপনি কাজ করাবেন, তাদেরকে একটা নেতৃত্ব দেওয়া, যে কিভাবে নির্বাচনে তারা দায়িত্ব পালন করবেন, কিভাবে একটা ভালো নির্বাচন করা যায়, কিভাবে তারা দায়িত্ব পালনে তাদেরকে আমরা হেল্প করব। কারণ একজন প্রিজাইডিং অফিসার, যে মোশাররফ ঠাকুর সাহেব এলাকায় প্রিজাইডিং অফিসার যে গ্রামে যায়, নদী টদী পার হয়ে, বিল পার হয়ে, হাওর পার হয়ে, তারপর তার নিরাপত্তাটা কে দিবে? ওই প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, কয়েকজন পোলিং অফিসার, কয়েকজন 3-4 জন পুলিশ আর কয়েকজন আনসার থাকে। এই নিরাপত্তার দায়িত্বটা তো আমাদেরকে দিতে হবে, রাষ্ট্রকে দিতে হবে, এবং রাজনৈতিক দলগুলোকে দিতে হবে, মানুষকে দিতে হবে, জনগণকে সেভাবে উদ্বুদ্ধ করতে হবে। এইগুলো হলো কাজ ছিল, কিন্তু ওই কাজ আমরা কোনোখানে দেখছি না এখন পর্যন্ত। সেই কারণেই ওই যে আপনি যে হেডলাইনটা ঠিক করেছেন,
যে এটা কি, আমি বলবো না এটা ফাজলামি হচ্ছে, বাট এটা নিয়ে সন্দেহ, অবিশ্বাস, শঙ্কা, আশঙ্কা এবং মানে ভেদাভেদ, দূরত্ব এগুলো সৃষ্টি হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে না, বাংলাদেশের জন্য কল্যাণকর হবে না। কেন, বাংলাদেশের মানুষ যে রক্ত দিয়েছে 24-এর গণঅভ্যুত্থানে, 1400-1500 মানুষ যে রক্ত দিয়েছে, তার মধ্যে শিশু আছে, নারী আছেন, তার মধ্যে সাধারণ মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি, সাধারণ শ্রমিক, সাধারণ মুটে মজুর তারা আছেন। সুতরাং এই যে মানুষের রক্ত, এটাতে আমরা ওইখানেই তো আমরা এখন পর্যন্ত কাজ শেষ করতে পারলাম না। আমরা এখন পর্যন্ত 800 কত জনের তালিকা তৈরি করেছি, আর কোনো তালিকা আমরা তৈরি করতে পারিনি, 8 মাস হয়ে গেল। আপনি তো এটা কি পরে ভবিষ্যতে কিভাবে করবেন? আপনি যারা আহত হয়েছেন তাদের যে চিকিৎসা, সেই ব্যবস্থাটা তো আমরা করতে পারিনি। সুতরাং একটা সরকারের যে প্রতিদিনের দৈনন্দিন কাজগুলো আছে, সেগুলোর পাশাপাশি সরকারটা তো খুবই ইম্পর্টেন্ট, এবং তাদের জন্য ইম্পর্টেন্ট এজেন্ডা, তাদের উপরে গুরু দায়িত্ব এবং পবিত্র দায়িত্ব। তো সুতরাং পাশাপাশি তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবেন, তারা এই যে শহীদদের তালিকাটা ঠিক মতো করবেন, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেবেন সেটা করবেন, তারা আহতদের সুচিকিৎসা করবেন, পাশাপাশি অস্ত্র উদ্ধার করবেন, পুলিশের যারা নিহত হয়েছেন তাদের তালিকা করবেন, অন্যায়ভাবে কোনো পুলিশকে যদি মারা হয়ে থাকে সেটারও তো বিচার হতে হবে। বিচার তো শুধুমাত্র অমুকের বিচার হবে, তমুকের বিচার হবে, আর আরেকজনের বিচার হবে না, এরকম তো নয়। আমাদেরকে বিচারে আনতে হবে। মবক্রেসি করে যারা যারা এসব করেছেন, একটু আগে একটা উদাহরণ দেওয়া হলো না, যে আপনার গাজী টায়ারটা পুরাপুরি একেবারে পুড়িয়ে দিলেন, লুট করলেন, সাথে সাথে শ্রমিক এখন বেকার, এবং এরকম 1 লক্ষর বেশি শ্রমিক কিন্তু বেকার, এবং তারা বেতন ভাতা পায় না, তারা খুব কষ্টের জীবন যাপন করছে। আপনি, আমাদের দেশে তো আইন আছে, অ্যাবান্ডন প্রপার্টি অ্যাক্ট আছে, অ্যাবান্ডন প্রপার্টির আন্ডারে আপনি যদি কেউ পালিয়ে যেয়ে থাকে, কেউ যদি অনুপস্থিত থাকে, সেই ইন্ডাস্ট্রি গুলা সরকার গ্রহণ করে, সেই সরকার ইন্ডাস্ট্রি গুলো চালাতে পারতো। কিন্তু আমরা কি দেখেছি, হ্যাঁ ঠিক আছে, প্রথম অভ্যুত্থানের কয়েকটা দিন বা 2টা সপ্তাহ, 3টে সপ্তাহ, 4টা সপ্তাহ আপনি অ্যানোমি সিচুয়েশন একটা তৈরি হতে পারে, কিন্তু যখনই সরকার দায়িত্ব নিয়েছেন, এবং ডক্টর ইউনূসের মতো নোবেল লরেট সারা বিশ্বে পরিচিত একজন যখন দায়িত্ব নিতে রাজি হয়েছেন, কিন্তু একা সে দায়িত্ব নেন নাই, তাকে রাজি হতে হয়েছে, তাকে অনুরোধ করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পরে তো আপনাকে এই দায়িত্বগুলো, রাষ্ট্রীয় দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে হবে। সেখানে কিন্তু এই কথাগুলো এখন আসছে, এবং তার যে উপদেষ্টা পরিষদ আছে, সেই পরিষদে যারা যারা আছেন তাদের পারফরমেন্স নিয়ে অনেক কথা আছে, কথা হচ্ছে। তো এইসব বিষয় তো চেক করতে হবে। এবং তারপরে ফাইনালি, মানে একেবারে শেষ কথা, বটম লাইন, আপনাকে একটা ভালো নির্বাচনের ব্যবস্থা যত দ্রুত সম্ভব করতে হবে। এই যত দ্রুত মানে হচ্ছে, আমি এখন জুলাই মাসে নির্বাচন চাচ্ছি না, মানে এই বছর জুলাই, যত দ্রুত মানে হচ্ছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন একটা করতে হবে, একটা ভালো নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনাকে দায়িত্ব হস্তান্তরের একটা প্রক্রিয়ায় যেতে হবে। এবং এটা নিয়ে যেন আর কোনো বাক বিতণ্ডা, কোনো ভেদাভেদ, কোনো অশনি সংকেত আমরা দেখতে চাই না। জনগণ কিন্তু দেখতে চায় না। এখন সবাই তো জনগণের কথা বলে, সবাই জনগণ তাদেরকে সমর্থন করে, কিন্তু জনগণ কাদের সমর্থন করে এটা প্রমাণ করার জন্য তো আমাদের নির্বাচন করতে হবে, ভালো নির্বাচন করতে হবে। এখনকার জনগণের যে সমর্থনের কথা আমরা শুনি, সেটা তো জনগণের সমর্থন, ওই যে তখন উদাহরণ আসবে যে আপনি বৈশাখের অনুষ্ঠান করলেন, কি ডুগডুগি বাজালেন, কতজন আসছিল আপনার অনুষ্ঠানে, এইসব কথা আসবে না। সুতরাং আপনি যখন বলবেন যে না, জনগণের অনেকেই আমাদেরকে সমর্থন করে, সেটা প্রমাণ করার জন্য আপনাকে কিন্তু একটা নির্বাচনে যেতে হবে, এবং ভালো নির্বাচনে জনগণকে তার মতামত প্রকাশের সুযোগ দিতে হবে, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে হবে, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। এটার বাইরে কিন্তু আর কিছু চিন্তা করার অবকাশ নেই। এখানে আমরা ভারত থেকেও এক ধরনের বক্তব্য পাচ্ছি, তারাও বলছে যে ইনক্লুসিভ নির্বাচন এবং গণতান্ত্রিক। শুধু ভারত না, আমরা তো ভারতের কথা আলোচনা করি এই জন্য যে ভারত একটা পপুলার জিনিস, আপনি ইচ্ছা করে এটা আনছেন। তার আগে ইউএন সিস্টেম থেকে তো বলা হয়েছে ইনক্লুসিভ নির্বাচন, তাই না? আমি ধরেন আমেরিকা কি বলে, আমেরিকা চায় না একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। আমাদের বাইরে যাবে যে বিনিয়োগ করবে না, এরকম মানে বিনিয়োগ হতে পারে না, এটা নিয়ে অনেকে বলছেন। আপনার কাছেও সেটা শুনতে চাই যে একটা নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরাও একটা অস্বস্তির মধ্যে পড়েন। তো আমরা আশিক চৌধুরীর বিনিয়োগের পরে, মানে বিনিয়োগ সম্মেলনের পরে, ইনভেস্টর সম্মেলনের পরে যেটা বলা হয়েছে যে অনেক টাকা প্রতিশ্রুতি পেয়েছে, তো এরা কি আসলে ইনভেস্ট করবে এখানে? দেখেন, প্রতিশ্রুতি দেওয়া, মুখে কথা বলা, এবং তারপরে সেই অনুযায়ী বিনিয়োগ করা, এবং বিনিয়োগ করার পরিবেশ থাকা। এরপরে ধরেন আমাদের যারা ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা, এদের টাকাই তো আমরা ঠিক মতো খরচ করতে পারি। তারপর তো রাষ্ট্রে সেই ক্ষমতায়ন থাকতে হবে। আপনার দেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে না, তো সবাই এসে কি বিনিয়োগ করবে? আপনি ওটা একদম কারেক্টলি অ্যানালাইসিস যদি আমরা করি,
অবশ্যই একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদেশি বিনিয়োগকারীরা এবং দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে কুণ্ঠাবোধ করবেন, বিনিয়োগ করতে ইয়া বোধ করবেন না, ঠিক মনে সিকিউর বোধ করবেন না, নিরাপদ বোধ করবেন না। এটা খুব স্বাভাবিক, কেন পরবর্তী সরকার 5 বছরের জন্য আসবে, অথবা সংস্কারের যদি হয় 4 বছরের জন্য আসবে, সেই সরকারের সাথে তারা ডিল করতে চাবেন, খুব স্বাভাবিক। এবং সবাই নির্বাচিত সরকারের সাথেই ডিল করতে চায় এবং নির্বাচিত সরকারের সাথেই কথা বলতে চায়। আমাদের নির্বাচিত সরকার খুবই জরুরি, মানে জনগণের ভোটে নির্বাচিত সরকার। অন্য কোনো ভাবে আপনি ব্যাখ্যা দিবেন যে আমরাও নির্বাচিত, এই কারণে আমরা নির্বাচিত, এটা কিন্তু একসেপ্টেড হবে না আসলে।